ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ ক্লাসেস। আজকে আমি তোমাদের সাথে তোমাদের সিলেবাসের আরও একটি কবিতা ব্রাদারহুড পড়ব, যেটি লিখেছেন অক্টাভিও পাস, একজন মেক্সিকান রাইটার, যিনি জন্মেছিলেন 1914-এ, মারা গেছেন 1998-এ। এবং একজন বড় সাহিত্যিক হওয়ার পাশাপাশি একজন ডিপ্লোম্যাটও ছিলেন এবং কাজের সুবাদে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন দেশের যে কালচারাল ট্রেন্ড, সাংস্কৃতিক ভাবধারা, লিটারারি মুভমেন্ট, তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তিনি 1952-তে একবার ভারতে আসেন, তারপরে 1962-তে ডিপ্লোম্যাট হিসেবে ভারতে আসেন। ইন্ডিয়ান ফিলোসফির দ্বারাও তিনি দারুণ রকম প্রভাবিত হন। এই কবিতাটা ব্রাদারহুডের মধ্যেও তার কিছুটা ছাপ আমরা পাবো। এই কবিতাটি নেওয়া হয়েছে অক্টাভিও পাসের কালেক্টেড পোয়েমস বাই অক্টাভিও পাস নামক বই থেকে। আরও তিনটি বইয়ের নাম তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ করা হয়েছে। তার তিনটি বিখ্যাত লেখার নাম: দ্য সানস্টোন, দ্য বাউ অ্যান্ড দ্য লায়ার, দ্য লেবিরিন্থ অফ সলিটিউড। কবিতার পুরো টাইটেলটা খেয়াল করো: ব্রাদারহুড কোলন হোমেজ টু ক্লডিয়াস টলেমি। হোমেজ মানে শ্রদ্ধাঞ্জলি, সম্মান। হোমেজ টু ক্লডিয়াস টলেমি, ক্লডিয়াস টলেমিকে সম্মান। ক্লডিয়াস টলেমি কে ছিলেন? তোমরা অনেকে হয়তো ক্লডিয়াস টলেমির নাম জানো, বা যারা জানো না তারা জেনে নাও। ক্লডিয়াস টলেমি ছিলেন একজন গ্রিক ও ইজিপ্টিয়ান ম্যাথমেটিশিয়ান, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার, জিওগ্রাফার, যিনি 100 AD-তে খ্রিস্টের জন্মের 100 বছর পরে জন্মগ্রহণ করেছিলেন মিশরে, এবং 170 AD পর্যন্ত ছিলেন। তিনি ইউনিভার্স সম্বন্ধে জিওসেন্ট্রিক মডেলের কনসেপ্ট প্রদান করেন। জিওসেন্ট্রিক মডেল হচ্ছে পৃথিবী স্থির এবং তার চারধারে সূর্য ঘুরছে। প্রায় 1200 বছরেরও বেশি সময় ধরে মানুষ এই ধারণায় বিশ্বাস করত, যতদিন না এই রেনেসাঁর সময় কোপার্নিকাস এসে একটা অন্যরকম ধারণা দেন ইউনিভার্সের মোশন সম্বন্ধে। কোপার্নিকাসের প্রথম এই ধারণাটা দেন যে না, সূর্য নয়, পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, যেটাকে বলা হয় হেলিসেন্ট্রিক মডেল। মানে হেলি মিনস রিলেটেড টু সান, সূর্যকেন্দ্রিক। এই কবিতাটা ক্লডিয়াস টলেমিকে সম্মান করে, হোমেজ করে লেখা হয়েছে। তোমরা আগের যে 4টি কবিতা পড়েছ, দ্য সিক রোজ, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মিটিং অ্যাট নাইট, ব্রাদারহুড, ডেব্রেক, এই 4টি কবিতাই ছিল রোম্যান্টিসিজম দ্বারা ইন্সপায়ার্ড, অর অ্যাটলিস্ট রোম্যান্টিক আইডিয়ালস, রোম্যান্টিক ভ্যালুজ দ্বারা ইন্সপায়ার্ড হয়ে লিখেছিলেন কবিতাগুলো কবিরা। কিন্তু এই কবিতাটা পুরোটাই অন্য একটা অ্যাপ্রোচ, অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে লেখা। যেহেতু অক্টাভিও পাসের ফিলোসফিক্যাল, দার্শনিক দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, পৃথিবীর প্রতি রয়েছে, তাই এই কবিতাটা অনেক বেশি গভীর এবং একটু মন দিয়ে বুঝতে হবে এবং ভাবতেও হবে, নইলে শুধু আক্ষরিক মানে দিয়ে কবিতাটা বোঝা সম্ভব নয়। আমরা প্রথমে ইন্ট্রোডাকশনটা দেখে নিই, তারপরে কবিতাটা পড়ব এবং ব্যাখ্যা করব। যে ফিলোসফিক্যাল, দার্শনিক দৃষ্টিভঙ্গি তার কবিতার বিষয়। In this poem of 8 lines, the speaker conducts an inquiry upon the insignificance of man as compared to the vastness of the universe. Then a realization as to his inclusion in the general scheme of the universe dawns on the speaker.
He realizes the significance of the universal brotherhood of all beings in scheme of celestial organization. প্রথমেই তোমাদের কবিতাটার নাম দেখতে হবে, ব্রাদারহুড। এই ব্রাদারহুডটাকেই এই কবিতার যে বিষয় 1, 2, 3, 4, 4.5 লাইনে রয়েছে সেখানে এক্সপ্লেন করেছে ব্রাদারহুডের বিষয়বস্তু কি। ব্রাদারহুড মানে তোমরা সবাই জানো, ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ব। তাহলে এই কবিতার মধ্যে কিন্তু মানুষে মানুষে ভ্রাতৃত্বের কথা বলা হয়নি, আরও গ্রেটার সেন্সে এই ভ্রাতৃত্বটাকে ব্যবহার করা হয়েছে। আমরা ভাই বা বোন কাকে বলি? ভাই আক্ষরিক অর্থে এক মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুটি মানুষকে ভাই বলা হয়। মানে তারা দুজন ভাই, তারা একই রকম সুযোগ সুবিধা, একই রকম খাবার দাবার, একই রকম ভালোবাসা, একই রকম পরিবেশে মানুষ হয় এবং একসাথে বেড়ে ওঠে। নিয়ে যে মমত্ববোধটা তাদের মধ্যে তৈরি হয় সেটাকেই বলা হয় ভ্রাতৃত্ব। অক্টাভিও পাস কিন্তু আরও গ্রেটার সেন্সে এই ভ্রাতৃত্বের কথা বলেছেন। উনি বলেছেন যে এই কসমিক ওয়ার্ল্ড, ইউনিভার্সের সবটা জিনিস, সবটা উপাদানই কিন্তু সবটা উপাদানের সাথে যুক্ত। একটা মানুষের সাথে মানুষের যেমন ভেদ নেই, মানুষের সাথে গাছের কোনো ভেদ নেই, গাছের সাথে একটা অন্য কোনো অবজেক্ট যার প্রাণ নেই, সেটা ইট পাটকেল হতে পারে, পাহাড় পর্বত নদী নালা, তারও কোনো ভেদাভেদ নেই। বা এই পৃথিবীর সাথে অন্য কোনো গ্রহের বা নক্ষত্রের তারও কোনো ভেদাভেদ নেই। মানে সবগুলোই রয়েছে একটা গ্যালাক্সি, একটা ইউনিভার্সের মধ্যে। সবগুলোই একটা রিদমে, একটা ছন্দে ঘুরে চলেছে। এই ইউনিভার্স একটা অদ্ভুত রিদমের মধ্যে রয়েছে। এই রিদম, এই ছন্দ যদি পতন হয় তাহলে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। উই অল আর দ্য পার্টেকার অফ সেম রুট। আমরা সবাই সব কিছু, এভরিথিং একটা রুটেরই পার্টেকার। আমাদের সবার মধ্যে জীব জড় সব কিছুর মধ্যে বেসিক উপাদানগুলো এক। Let us read the poem. I am a man, little do I last, and the night is enormous. But I look up, the stars right, unknowing I understand. I too am written, and at this very moment, someone spells me out. এই কবিতাটা ব্যাখ্যা করার আগে কবিতার সম্বন্ধে যে ডেসক্রিপশনটা তোমাদের দেওয়া হচ্ছে, যেটা একবার পড়েছি সেটা আরেকবার পড়ছি, তাহলে কবিতাটা বুঝতে একটু সুবিধা হবে তোমাদের। In this poem of 8 lines, the speaker conducts an inquiry upon the insignificance of man as compared to the vastness of the universe. এই 8 লাইনের কবিতায় পোয়েট স্পিকার, বক্তা এখানে খোঁজ করেছেন, ইনকোয়ারি করছেন মানুষের ইনসিগনিফিক্যান্স, মানুষের তাৎপর্যহীনতা এই ভাস্ট ইউনিভার্সের কাছে। এই বিশাল যে ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড, তার সামনে দাঁড়িয়ে মানুষ অতি তুচ্ছ, এটা পোয়েট স্পিকারের মনে হয়েছে। কিন্তু পরক্ষণেই তিনি আবার রিয়ালাইজ করছেন, দেন আ রিয়ালাইজেশন অ্যাজ টু হিজ ইনক্লুশন ইন দ্য জেনারেল স্কিম অফ দ্য ইউনিভার্স ডনস অন দ্য স্পিকার। একটা রিয়ালাইজেশন তার মধ্যে এলো। তিনি কি অনুভব করলেন? He realizes the signification of the universal brotherhood of all beings in a scheme of celestial organization. তারপরে তার মনে হলো যে তিনি ইনসিগনিফিক্যান্ট না। এই পৃথিবীর সব কিছুর মধ্যে একটা ইউনিভার্সাল ব্রাদারহুড রয়েছে, সব কিছু একটা অর্গানাইজড প্যাটার্নে রয়েছে। সেই কথাগুলো এই 8 লাইনের কবিতায় বলা হয়েছে। আমি আবার পড়ছি এবং মানে বোঝাতে চেষ্টা করছি। I am a man, little do I lust. আমি একজন মানুষ, little do I lust.
খুব অল্প দিনই আমি বাঁচব, অ্যান্ড দ্য নাইট ইজ এনারমাস, এবং যে রাত্রি সেটা হচ্ছে বিশাল। বাট আই লুক আপ, দ্য স্টার্স রাইট, কিন্তু আমি তাকালাম, তারারা লিখে চলেছে, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, এবং নিজের অজান্তে আমি অনুভব করলাম, আই টু অ্যাম রিটেন, আমাকেও বুঝি লেখা হলো, আমাকেও লেখা হলো। অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, এবং সেই মুহূর্তে, সামন স্পেলস মি আউট, কেউ যেন আমার নাম উচ্চারণ করল। আই অ্যাম এ ম্যান, আমি মানুষ, অতি নগণ্য, লিটল ডু আই লাস্ট, আমি খুব অল্প দিন বাঁচব, মানে টাইম লিমিটেশন, একজন ব্যক্তির লাইফ স্প্যান খুব অল্প দিনে, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 110 বছর। কিন্তু এই ইউনিভার্স, প্রকাণ্ড বিশ্বব্রহ্মাণ্ড যুগ যুগ ধরে আছে। অ্যান্ড দ্য নাইট ইজ এনারমাস, রাত্রি হচ্ছে বিশাল, এনারমাস ব্যাপক, বিস্তৃত। এনারমাস, নাইট ইজ এনারমাস, রাত্রি বিশাল কেন বলা হচ্ছে? এই ব্রহ্মাণ্ডকে, ইউনিভার্সকে বুঝতে গেলে রাত্রেবেলায় বুঝতে হবে। রাতের বেলা ছাদের উপরে বসে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দেখবে, আকাশের দিকে তাকাবে, অসংখ্য গ্রহ নক্ষত্র আকাশে দেখতে পাবে, অসংখ্য তারা। ছোটোবেলায় তারা গোনার অভ্যেস আমাদের সবারই আছে। তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয় যে কত বিশাল এই ব্রহ্মাণ্ড। সবারই হয়, আমার হয়েছে, তোমাদেরও হয়। বাট আই লুক আপ, কিন্তু আমি তাকাই, দ্য স্টার্স রাইট, তারারা লেখে। তারারা কি লেখে? মানুষের ভাগ্য লেখে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, নিজের অজান্তে আমি বুঝতে পারি, এটা একটা ইনটুইশন। সব কিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক সময় ইনটুইটিভ পাওয়ার দিয়ে আমরা অনেক জিনিস বুঝতে পারি। অন্তর্দৃষ্টি দিয়ে দ্য পোয়েট স্পিকারের মনে হয়, আই টু এম রিটেন, আমাকেও লেখা হলো, মানে আমার নামটাও লেখা হলো। এতক্ষণ আগে পোয়েট স্পিকারের যে নিজেকে ইনসিগনিফিক্যান্ট মনে হচ্ছিল, তাকে নিজেকে গুরুত্বহীন মনে হচ্ছিল এই বিশাল ভাস্ট ইউনিভার্সের সামনে দাঁড়িয়ে, কিন্তু একটা ইনটুইশন তার মধ্যে এলো, একটা অন্তর্দৃষ্টি, একটা ভেতর থেকে একটা জ্ঞান এলো, যে জ্ঞানের মাধ্যমে পোয়েট স্পিকার অনুভব করলেন যে না, আমি অতি নগণ্য নই, আমারও মূল্য আছে, আমিও সিগনিফিক্যান্ট, আমার নামও লেখা হলো। অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, এবং এই মুহূর্তেই, সামন স্পেলস মি আউট, কেউ যেন আমার নামটা উচ্চারণ করল। নাম উচ্চারণ করা মানে তোমরা বোঝো, কারো অস্তিত্বকে স্বীকার করে নাও। যখন আমি ক্লাসের মধ্যে তোমাদের নাম ধরে ডাকি, তোমরা খুশি হও, কারণ তুমি যে আছো সেটা আমি স্বীকার করছি, তোমার সাথে আমার কমিউনিকেশনটা আমার সহজ হচ্ছে। তেমনইভাবে পোয়েট স্পিকারের মনে হয়েছে এই ইউনিভার্সে তারও কিছু ভূমিকা রয়েছে, তারও জীবনের মূল্য রয়েছে, তারও অবদান রয়েছে। যখন এই ইউনিভার্সের স্কিম প্ল্যান করা হয়েছিল, তখন তাকেও বাদ রাখা হয়নি, তার পরিকল্পনাও ছিল। এটা কিভাবে? এটা বোঝার জন্য তোমাদের একটা উপমা দিই। ধরো বড় একটা বিল্ডিং বানানো হচ্ছে, সেই বিল্ডিংয়ের, বিশাল একটা বিল্ডিং, সেটাকে ধরো আমি ইউনিভার্সের সাথে তুলনা করছি। সেই বিল্ডিংয়ের একটি ইট যদি মনে করে যে আমার কোনো দাম নেই, তাহলে কি চলবে? সেই বিল্ডিংটা কিন্তু একটি ইট, বালি, সব কিছুর সমন্বয়েই তৈরি হয়েছে। তাই এই ইউনিভার্সের স্কিম, পরিকল্পনা যখন করা হয়, তখন কোনো একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকেও কিন্তু বাদ দেওয়া হয়নি, তার অস্তিত্বও কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছিল। তার গুরুত্ব রয়েছে বলেই কিন্তু তাকে রাখা হয়েছে। এই রিয়ালাইজেশনটা পোয়েট স্পিকার